হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। বর্ষা সক্রিয় হওয়ায় সপ্তাহের শেষ দিকে বাড়বে বৃষ্টি। অভিযোগের মুখে আবারও অব্যাহতি পেলেন মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলার চিলা ব্রিজে শোভা পাচ্ছে বিভিন্ন দলের 180 পতাকা। অপহরণের 9 দিন পর চুয়াডাঙ্গায় খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পুলিশের শারীরিক নির্যাতন, বিসিবির উদ্বেগ। জাপানে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড, গভীর হচ্ছে জনসংখ্যা সংকট। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হাম ও হামের উপসর্গে ফের 5 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তারা মারা যায়। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও 796 জন। এ নিয়ে চলতি বছরের 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 648 জনে, আর মোট আক্রান্তের সংখ্যা হল 85,062 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হামের নিশ্চিত মৃত্যুর সংখ্যা 92 জন, আর হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 556 জনে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেওয়া বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 5 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। রোববার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। মাগুরা জেলা জামায়াতের আমির ও মাগুরা 2 আসনের সাবেক দলীয় প্রার্থী অধ্যাপক এমবি বাকেরকে দ্বিতীয়বারের মতো জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত বা সদস্যপদ 3 মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার মাগুরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সভায় কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি সহকারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, এবিএম বাকেরের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা, দুর্নীতি, অর্থ তছরুপ এবং নৈতিক বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 2025 সালেও একটি হত্যা মামলার আসামির পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি পুনর্বহাল হন। এবার নতুন অভিযোগের প্রেক্ষিতে আবারও তাকে দায়িত্ব থেকে সরানো হলো। বাগেরহাটের মোংলার প্রত্যন্ত অঞ্চলের চিলা ব্রিজে এখন শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের মোট 180টি পতাকা। এক এক দলের ভক্তরা তাদের পছন্দের পতাকা টানিয়েছে ব্রিজের 2 পাশে। ব্রিজটিতে এখন বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিল সহ অন্যান্য দলের সজ্জিত পতাকায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। বিকেল গড়াতেই যার যার দলের লোক নিয়ে আড্ডা জমাচ্ছে ব্রিজের ওপর। চলছে দল নিয়ে উন্মাদনা। এতে পিছিয়ে নেই শিশু ও বৃদ্ধরা। তবে এ খেলা নিয়ে বেশি উত্তেজনা রয়েছে উঠতি বয়সীদের মাঝে। খেলাকে ঘিরে রয়েছে সকলের মধ্যেই প্রতিযোগিতা, কে কত বেশি বড় পতাকা টানাতে পারে। তবে সবার মধ্যেই রয়েছে আন্তরিকতা। সবাই মিলেমিশে খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। কেউ খেলা নিয়ে বাকবিতণ্ডায় জড়াবেন না এবং তাদের মধ্যে রয়েছে সতর্কতা, এটিই জানাচ্ছেন। পতাকায় সুসজ্জিত চিলা ব্রিজ দেখতে আশেপাশের লোকজনও সেখানে ভিড় জমাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন তারা একসাথে খেলা দেখবেন এবং আনন্দ করবেন, কিন্তু কেউ কাউকে ট্রল করবেন
না তা থেকে বিরত থাকবেন এবং কেউ যেন হানাহানিতে না জড়ায় সেটিও তারা খেয়াল রাখছেন। অপহরণের 9 দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খাল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মরদেহটি শনাক্ত হওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক রাফিন জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। নিহত রাফিনের দাদি আমেনা খাতুন জানান, গত 5 জুন শুক্রবার সকালে রাফিন নিজের ব্যাটারি চালিত রিকশা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা রাফিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও রাফিনের ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর রাত 8টার দিকে একটি মোবাইল থেকে তার মোবাইলে ফোনের একটি কল আসে। কলদাতা দাবি করেন রাফিনকে অপহরণ করা হয়েছে, তাকে জীবিত ফেরত পেতে হলে 12 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনার পর আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দেয়া হয়। স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা তার সঙ্গে কথা বলার সুযোগ দেননি, বরং ফোনের অপর প্রান্ত থেকে তাকে মারধরের শব্দ শোনানো হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে এবং তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতরাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফিরছিলেন নাঈম। বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় তার সিএনজি অটোরিকশা আটকায় পুলিশ। তিনি জানান, শুরু থেকেই পুলিশ বৈরী আচরণ করে এবং তিনি কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয়। বহু দর্শক পুলিশকে তার পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে পাইপ দিয়ে পেটানো হয়। এরপর নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও তার সঙ্গে আরও দুর্ব্যবহার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় গণমাধ্যমকে নাঈম বলেন, সবার পরিচিত থাকায় আমি হয়তো আজ রক্ষা পেয়েছি, আরও খারাপ কিছু হতে পারত, কিন্তু একজন সাধারণ মানুষ হলে তার কি অবস্থা হতো। নিন্দা জানিয়ে বিবৃতিতে কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, দেশের যে কোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য। খেলোয়াড়ের প্রতি এমন অগ্রহণযোগ্য এবং অনুচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বোর্ড। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে তারা। জাপানে জন্মহার ও প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কম সংখ্যক বিয়ে ও পরিবার গঠনের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে জাপানে জন্ম নিয়েছে মাত্র 6,71,000-এর কিছু বেশি শিশু। এটি আগের বছরের তুলনায় প্রায় 15,000 কম এবং 1899 সালে রেকর্ড রাখা শুরু হওয়ায় পর সর্বনিম্ন সংখ্যা। এ তথ্য জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে। এ নিয়ে টানা 10 বছর ধরে জাপানে জন্মের সংখ্যা কমছে। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার হ্রাসের গতি তাদের পূর্বাভাসের চেয়ে অনেক দ্রুত। সরকারি গবেষকরা ধারণা করেছিলেন প্রজনন হার এত নিচে নামতে 2040 সাল পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু সেই পরিস্থিতি অনেক আগেই দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতার পেছনে অন্যতম কারণ হলো বিয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। শতাব্দীর শুরুতে জাপানে বছরে প্রায় 8 লাখ বিয়ে নিবন্ধিত হতো, যা এখন কমে প্রায় 5 লাখে নেমে এসেছে। জাপানে অধিকাংশ সন্তান বিবাহিত দম্পতির ঘরে জন্ম নেয়, ফলে বিয়ের হার কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে জন্মহারের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক পরিবর্তনের কারণে মানুষের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে। আগে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে অনেকের পরিচয় ও সম্পর্ক গড়ে উঠত, কিন্তু দূর থেকে কাজের প্রেশার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও কর্মক্ষেত্রে হয়রানি নিয়ে বাড়তি সচেতনতার কারণে সেই সুযোগ কমে গেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।